বন্ধুরা, আজ আমি আপনাদের কোনো সাধারণ গল্প শোনাতে আসিনি। আমি উন্মোচন করতে চলেছি এমন এক রহস্যের পাতা যা আজ থেকে ৩ দশক আগে কালের গর্ভে বিলীন হয়ে গিয়েছিল। এ কাহিনী এমন এক তরুণীর যে আজও নিরুদ্দেশ। এই কাহিনী লায়লার, এমন এক মেয়ের যার জীবনে আশীর্বাদ ও অভিশাপের মাঝের ধূসর রেখাটি একদিন মুছে গিয়েছিল। ঘটনাটি ৯০-এর দশকের কুহেলিগঞ্জ শহরের। সেখানে বাস করত লায়লা নামের এক তরুণী। তার রূপ ছিল যেন কোনো স্বর্গীয় অপ্সরার প্রতিচ্ছবি, নিষ্পাপ মুখশ্রী আর গভীর দুটো চোখ। তবে তার চেহারার চেয়েও সুন্দর ছিল তার মন। সখীদের জন্য সে নিজের সর্বস্ব বিলিয়ে দিতেও দ্বিধা করত না। প্রতি বৃহস্পতিবার শহরের পুরনো দরগায় মোমবাতি জ্বালানোটা ছিল তার আজন্মের অভ্যেস। দুস্থদের প্রতি তার ছিল অসীম মমতা। হায়, সেই অভিশপ্ত রাতে যদি সে দালানের বাইরে না যেত! সময়টা ছিল কার্তিকের শেষ ভাগ। বাতাসে হিমের ছোঁয়া। প্রকৃতি যেন কোনো এক আসন্ন ঝড়ের পূর্বাভাসে শ্বাসরুদ্ধ করে রেখেছিল। লায়লার প্রিয় সখী সাবার বিয়ের আয়োজন চলছিল। গোটা মহল্লায় উৎসবের আমেজ। সখীরা ঠিক করল সবাই লায়লার বাড়িতেই মিলিত হবে আর সেখান থেকেই সেজে গুজে বিয়ের অনুষ্ঠানে যাবে। লায়লা সেদিন আনন্দে আত্মহারা ছিল। সকাল থেকেই গুনগুন করে সুর ভাঁজছিল। নিজের জন্য বিয়ের করে রেখেছিল এক রক্তিম বর্ণের লেহেঙ্গা। সেই পোশাকে তাকে দেখে মনে হচ্ছিল যেন কোনো রাজকুমারী। কিন্তু কে জানত সেই রক্তিম আভা অন্য কারো দৃষ্টিকেও তীব্রভাবে আকর্ষণ করেছিল। সন্ধ্যা নামতেই লায়লা তৈরি হয়ে গেল। সুরমাটানা চোখ, হাতে কাচের চুড়ি আর বাতাসে তার প্রিয় বেলি ফুলের সুবাস। তাকে দেখে মনে হচ্ছিল যেন রাতের আকাশের চাঁদ মাটিতে নেমে এসেছে। সেই যুগে ঘন ঘন বিদ্যুৎ চলে যাওয়াটা ছিল এক স্বাভাবিক ঘটনা। বিদ্যুৎ চলে গেলে গরমে ঘরে বসে থাকাও ছিল কষ্টকর। লায়লা ভাবল, বাইরে বারান্দায় একটা চেয়ার পেতে বসি, সখীরা এলেই একসাথে রওনা দেব। আর ঠিক এখান থেকেই শুরু হলো সেই আখ্যান যার শেষ আজও অজানা। লায়লা বারান্দায় বসেছিল। বাতাসে এক অপার্থিব নিস্তব্ধতা। হঠাৎই সব আলো নিভে গিয়ে গোটা মহল্লা এক নিকষ কালো আধারের চাদরে ঢেকে গেল। আর সেই জমাট বাঁধা অন্ধকারে কিছু একটা ঘটল। লায়লা অনুভব করল কেউ একজন তার পায়ে খুব যত্নে, খুব সাবধানে রেশমের চেয়েও নরম কোনো কিছুর স্পর্শ দিল। ঠিক যেমন মা তার ঘুমন্ত শিশুকে আলতো করে জাগিয়ে তোলে। কিন্তু সেখানে তো কেউ ছিল না। লায়লার বুকের ভেতরটা হিম হয়ে গেল। সে চারপাশে তাকালো, কিন্তু অন্ধকারে কিছুই ঠাহর করতে পারল না। ভাবল হয়তো কোনো বিড়াল হবে। কিছুক্ষণ পরেই সখীরা এসে পড়ল। তাদের হাসি ঠাট্টার কলরবে লায়লা সেই অদ্ভুত মুহূর্তটার কথা বেমালুম ভুলে গেল। কিন্তু সেই মুহূর্ত লায়লাকে ভোলেনি। পরের দিন সকালে যখন লায়লা ঘুম থেকে উঠল, তার ঘরটা এক স্বর্গীয় সুরভে মোহিত হয়েছিল। যেন রাতের আধারে কেউ এসে সবচেয়ে দামি আতর ছিটিয়ে দিয়ে গেছে। লায়লা ভাবল মা হয়তো নতুন কোনো সুগন্ধি ব্যবহার করেছেন। দুপুরে সে মায়ের কাছে আবদার করে বলল, আম্মি, আমার মায়াপুর হাটের বিখ্যাত ক্ষীরমোহন খেতে ইচ্ছে করছে। মা বললেন, সোনা, আজ তো বৃহস্পতিবার, তোর আব্বু দরগা থেকে ফেরার পথে সন্ধ্যায় নিয়ে আসবে। লায়লা একটু মন মরা হলো, কিন্তু অপেক্ষা করতে লাগল। কিন্তু সন্ধে যখন সে নিজের ঘরে প্রবেশ করল, বিস্ময়ে তার চোখ ছানা বড়া হয়ে গেল। তার পড়ার টেবিলে সোনালি কারুকার্য করা এক বাক্সে রাখা আছে সেই ক্ষীরমোহন, একেবারে টাটকা, যেন এইমাত্র দোকান থেকে আনা হয়েছে। লায়লা আনন্দে উৎফুল্ল হয়ে উঠল। সে ভাবল আব্বু হয়তো দরগা থেকে যাওয়ার আগেই বাজার থেকে এনে রেখে গেছেন। কিন্তু তার বাবা তো দরগা থেকে সোজা বাড়ি ফিরেছিলেন। তিনি তো জানতেনই না যে লায়লা মিষ্টি খেতে চেয়েছে। এর পরের কয়েকদিনে লায়লার ছোটখাটো ইচ্ছেগুলো যেন কোনো অদৃশ্য জাদুকরের ইশারায় সত্যি হতে থাকল। কারো হাতে নীল কাঁচের চুড়ি দেখে তার ভালো লাগলো। পরদিন সে একজোড়া নীল চুড়ি পেয়ে গেল। কারো ঠোঁটের গাঢ় রঙের লিপস্টিকটা তার মনে ধরল, সেটাও ম্যাজিক্যালি তার ড্রেসিং টেবিলে হাজির। প্রথমে লায়লা ভাবল বাবা মা হয়তো তাকে অতিরিক্ত স্নেহ করছেন। কিন্তু সে বুঝতে পারল এই জিনিসগুলো তো সে মুখে চায়নি, শুধু মনে মনে ভেবেছিল কিছু একটা অস্বাভাবিক ঘটছে। কিন্তু সবকিছু এতটাই ভালো লাগছিল যে সে এই খটকাটা এড়িয়ে গেল। আসল পরীক্ষাটা হলো তখন,
যখন লায়লা এক অভিজাত পরিবারের বিয়েতে গেল। সেখানে কনের গলায় ছিল এক ঝলমলে হীরের নেকলেস। সেই যুগে সাধারণ পরিবারে সোনার গয়নাই ছিল স্বপ্নের মতো। লায়লার চোখ ধাঁধিয়ে গেল। সে ভাবল, আমার জীবনেও যদি এমন কিছু থাকত। বাড়ি ফিরে সে মাকে কথাটা বলতেই মা বোঝালেন, সোনা, ওসব আমাদের সাধ্যের বাইরে, আমরা সাধারণ মানুষ। লায়লার মন খারাপ হলেও সেই বাস্তবতা মেনে নিল। কিন্তু পরদিন সকালে ঘুম থেকে উঠে সে যা দেখল তাতে তার দম বন্ধ হয়ে আসার উপক্রম হল। তার বালিশের নিচে রাখা ছিল এমন এক হীরের হার, যার দুতির কাছে সেই বিয়ের হারের জৌলুস ম্লান হয়ে যাবে। এবার লায়লার হুঁশ উড়ে গেল। এটা অসম্ভব। বাবা মা তো স্পষ্ট বারণ করে দিয়েছেন। বাড়িতে এত টাকা আসবেই বা কোথা থেকে? লায়লা সাহস করে একটা পরীক্ষা করার সিদ্ধান্ত নিল। সে মনে মনে চাইল তার যেন একটা রেডিও হয়। সেই যুগে রেডিও ছিল এক বিরাট ব্যাপার। পরদিন সকালে তার ঘরে একটা ঝকঝকে নতুন রেডিও রাখা ছিল। এবার লায়লা নিশ্চিত হল যে কোনো এক অপার্থিব শক্তি তার চারপাশে কাজ করছে। ভয় আর কৌতূহল মিলেমিশে একাকার হয়ে গেল। এক রাতে যখন বাড়ির সবাই গভীর ঘুমে আচ্ছন্ন, লায়লা নিজের ঘরে প্রায় ফিসফিস করে বলল, কে তুমি যে আমার সব ইচ্ছে পূরণ করছো? আমার সামনে এসো। আর সেই রাতে যা ঘটল তা লায়লার জীবনকে চিরদিনের জন্য বদলে দিল। ঘরের বাতাস ভারী হয়ে উঠল, জিনিসপত্র মৃদু কাঁপতে শুরু করল, আর ধুলোর কুণ্ডলি পাকিয়ে ধীরে ধীরে এক মানব অবয়ব ফুটে উঠল। লায়লার সামনে দাঁড়িয়েছিল তারই বয়সী অসাধারণ রূপবান এক যুবক, কিন্তু তার চোখে ছিল এক অপার্থিব সম্মোহিনী আলো। লায়লা ভয়ে দরজার দিকে ছুটতেই দরজাটা সশব্দে বন্ধ হয়ে গেল। সেই ছায়ামূর্তি বলে উঠল, ভয় পেও না লায়লা, আমি তোমার বন্ধু। সে জানালো সে কোনো মানুষ নয়, সে এক ভিন্ন জগতের বাসিন্দা, এক জিন। সাবার বিয়ের রাতে যখন লায়লা সেই রক্তিম পোশাকে বারান্দায় বসেছিল, তখন সে তাকে দেখে মুগ্ধ হয়ে গিয়েছিল। তুমি এতটাই সুন্দর ছিলে যে আমি নিজেকে সংযত রাখতে পারিনি। আমি তোমার পা ছুঁয়েছিলাম। সেই মুহূর্ত থেকেই আমি তোমার সঙ্গী। তোমার সব বাসনা আমি পূরণ করছি। লায়লা প্রথমে ভয়ে পাথর হয়ে গিয়েছিল, কিন্তু সেই সত্তা তাকে বোঝালো, দেখো, আমি এতদিন তোমার সাথে আছি। তোমার কি কোনো ক্ষতি করেছি? আমি শুধু তোমায় পছন্দ করি, তোমায় সুখী দেখতে চাই। এখানেই লায়লা তার জীবনের সবচেয়ে বড় ভুলটা করে বসল। সে ভাবল, এই সত্তা তো আমার কোনো ক্ষতি করেনি, বরং আমার সব ইচ্ছে পূরণ করছে। তাহলে বন্ধুত্বে ক্ষতি কি? সে জিনের সাথে বন্ধুত্ব পাতালো। 1 বছর সবকিছু স্বপ্নের মতো কাটল। জিন তার অদৃশ্য বন্ধু হয়ে রইল, তার সব চাহিদা পূরণ করত, তার সাথে কথা বলতো। কিন্তু এই সুখ দীর্ঘস্থায়ী হল না। যখন লায়লার বিয়ে ঠিক হল, জিনটা হিংসায় জ্বলে উঠল। আমি তোমাকে অন্য কারো হতে দেখতে পারবো না, সে গর্জন করে বলল। লায়লা তাকে বোঝালো, এটাই পৃথিবীর নিয়ম, আমাকে বিয়ে করতেই হবে। তুমি চিরকাল আমার বন্ধুই থাকবে। অনেক বোঝানোর পর জিনটা শান্ত হল, কিন্তু তার চোখে ছিল চাপা অসন্তোষ। বিয়ের পর লায়লা স্বামীর বাড়ি চলে গেল। জিনটাও তার পিছু পিছু গেল। কিছুদিন সব শান্ত ছিল। তারপর একদিন লায়লার স্বামী সিঁড়ি থেকে পড়ে গিয়ে পা ভাঙল। শ্বশুরবাড়ির সবাই লায়লাকে অলক খুলে বলতে শুরু করল। লায়লা বুঝতে পারল এটা সেই জিনেরই কাজ। সে তাকে খুব বকাবকি করল। এবার নতুন সমস্যা শুরু হলো। লায়লার কাছে নিত্য নতুন দামি জিনিস আসতে লাগলো, যা দেখে তার স্বামী সন্দেহ করতে শুরু করল। শ্বশুরবাড়ির গঞ্জনা, স্বামীর অবিশ্বাস আর জিনের অধিকারবোধ সব মিলিয়ে লায়লার জীবনটা একটা জীবন্ত নরকে পরিণত হলো। অবশেষে লায়লা সেই সিদ্ধান্ত নিল যার পরিণাম হলো ভয়াবহ। সে জিনকে ডেকে বলল, আমি আর তোমার সাথে কোনো সম্পর্ক রাখতে চাই না। তুমি আমার জীবন থেকে চিরদিনের জন্য বিদায় হও। জিনটা আকুতি করে বলল, লায়লা, আমি তোমায় ভালোবাসি, আমি কোথাও যাব না। কিন্তু লায়লা কঠোরভাবে বলল, না, তুমি আমার জন্য এক অভিশাপ, চলে যাও। এক মুহূর্তের জন্য জিনটা স্তব্ধ হয়ে গেল, কিন্তু তার মুখে ছিল তীব্র আক্রোশ। বেশ লায়লা, যদি আমার সঙ্গ তোমার এতই অসহ্য লাগে, তবে আমি চলে যাব। কিন্তু তুমি টের পাবে আমি ছাড়া তোমার জীবনটা ঠিক কেমন হয়। পরের দিন থেকে লায়লার জীবন দুঃস্বপ্নে পরিণত হলো। যে ঘরে আগে স্বর্গীয় সুবাস থাকত, সেখানে এখন এমন এক উগ্র পচা গন্ধ ছড়াতে লাগলো যা অসহনীয়। তার জামা কাপড়, এমনকি তার শরীর থেকেও সেই দুর্গন্ধ বেরোতে শুরু করলো। কোনো সাবান বা আতর সেই গন্ধ দূর করতে পারত না। স্বামী তাকে ত্যাগ করল।
শ্বশুর বাড়ির লোকজন তাকে এক ঘরে করে দিল। লায়লা শুধু কাঁদত, কিন্তু তার কথা শোনার কেউ ছিল না। অবশেষে লায়লা তার মাকে সব কথা খুলে বলল। মা তাকে এক বিখ্যাত দরবেশ বাবার কাছে নিয়ে গেলেন। দরবেশ বাবা সব শুনে বললেন, মা, তুমি আগুনের সাথে খেলা করেছ। এই জিন অত্যন্ত শক্তিশালী আর প্রতিশোধ পরায়ণ। তিনি লায়লাকে একটা মাদুলি দিয়ে বললেন, যতক্ষণ এটা তোমার শরীরে থাকবে সে তোমার কোনো ক্ষতি করতে পারবে না, কিন্তু মনে রেখো, যদি কোনো দিন এই মাদুলি তোমার থেকে বিচ্ছিন্ন হয় অথবা তুমি ভুল করেও তাকে স্মরণ করো, তবে সে তোমাকে চিরতরে তার জগতে নিয়ে যাবে। সেই মাদুলির গুণে লায়লার জীবন ধীরে ধীরে স্বাভাবিক হতে শুরু করলো। কয়েক মাস কেটে গেল, তার জীবন আবার আগের মতো হয়ে গেল। স্বামীর সাথেও তার সম্পর্ক ঠিক হয়ে গেল। তারপর একদিন অগ্রহায়ণের এক হিমেল বিকেলে লায়লা কি একটা কাজে বাড়ি থেকে বেরিয়েছিল। সে আর ফেরেনি। তাকে সব জায়গায় খোঁজা হয়েছিল, পুলিশ, খবরের কাগজ, কিছুই বাকি ছিল না, কিন্তু তার কোনো চিহ্ন মেলেনি। 30টা বছর কেটে গেছে, আজও কেউ জানে না লায়লা কোথায়। কে জানে, হয়তো সেদিন তার মাদুলিটা কোথাও পড়ে গিয়েছিল, অথবা সেই প্রতিশোধ পরায়ণ সত্তাটি শেষ পর্যন্ত সফল হয়েছিল। কিন্তু একটা কথা বলে যাই, আজও কুহেলিগঞ্জের সেই পরিত্যক্ত বাড়িটা থেকে গভীর রাতে চাপা কান্নার শব্দ ভেসে আসে, যেন কোনো তরুণী আকুল হয়ে কাঁদছে। ওটা কি লায়লা? সে কি ফেরার পথ খুঁজছে? উত্তরটা আজও রহস্যের কুয়াশায় ঢাকা। এই ছিল লায়লার না বলা উপাখ্যান। আপনার জীবনেও যদি এমন কোনো অলৌকিক বা ছায়াঘেরা অধ্যায় থেকে থাকে, তবে আমাদের জানাতে ভুলবেন না। কে জানে, পরের কাহিনীটা হয়তো আপনারই হবে।